সাহিত্যের পথের এই চ্যানেলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গল্প নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটি গল্পের আলোচনা অদ্ভুতভাবে বাকি থেকে গিয়েছিল। সেটি একটু অন্য রকম গল্প, রবীন্দ্রনাথের যে ছোট গল্প তার মধ্যে। আমরা জানি অত্যন্ত পরিচিত গল্প যার নাম ক্ষুধিত পাষাণ, এবং এটি একটু অন্যরকম গল্প। বলবার কারণ হলো এটাই যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই অর্থে কিন্তু ভূতের গল্প কোনোদিনই লেখেননি, যদিও ধরা হয়ে থাকে কঙ্কাল, মণিহারা, যার আলোচনা আমার এই চ্যানেলেই আছে, এবং ক্ষুধিত পাষাণ, এই তিনটি গল্প মোটামুটি ভাবে অতিলৌকিক শ্রেণীর গল্প। আজকের পর্বে আমরা আলোচনা করব ক্ষুধিত পাষাণ সম্পর্কে। আমি জানি এর আগে বহু ভিডিওতে আপনারা বা বহু জায়গায় ক্ষুধিত পাষাণের আলোচনা সম্পর্কে অবগত হয়েছেন, তবে আজকের পর্বে আমরা একটু অন্যরকম ভাবে ক্ষুধিত পাষাণের আলোচনা করবার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। ক্ষুধিত পাষাণ গল্প সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটি বিষয় আমরা জেনে নেব। ক্ষুধিত পাষাণ বাংলা সাহিত্যের প্রথম দিকের সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল গল্পগুলির মধ্যে একটি, যেখানে ভূতের গল্পে মনস্তত্ত্বের ব্যাখ্যাও আমরা খানিকটা হলেও পাচ্ছি, যে কারণে শেষে গিয়ে একটি গা ছমছমে ভূতের গল্পের ভাগ থেকে এই গল্প শ্রেণীচ্যুত হচ্ছে, ঠিক যেরকম মণিহারা। এই গল্পের প্রথমেও ম্যাগনেটিজম বা অ্যানিমাল ম্যাগনেটিজম এবং থিওসফিস্ট এই শব্দ দুটি পাচ্ছি। লেখকের কোনো একজন আত্মীয় এই গল্পে রয়েছেন, যার যিনি এই গল্পে তার আবার সঙ্গী, তিনি নাকি থিওসফিস্ট। তিনি তাদের যাত্রা সঙ্গী গল্প কথককে দেখে ওই দৈব শক্তির, ওই অলৌকিক কিছুর ধারণা করেছিলেন গল্প শোনবার আগেই। বলে রাখি, মণিহারা গল্পতেও কিন্তু আমরা এই ম্যাগনেটিজম এবং থিওসফিস্ট বা থিওসফি এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছিলাম, অর্থাৎ এই প্রসঙ্গগুলি এসেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অলৌকিক রচনার আলোচনা করতে এই দুটো সম্পর্কে, এই দুটি শব্দ সম্পর্কে বা এই দুটি প্রসঙ্গ সম্পর্কে আমাদের কয়েকটি কথা জেনে রাখা উচিত। ম্যাগনেটিজম 18 শতকের একটি তত্ত্ব, যাতে মনে করা হয় মানুষের শরীরের একটি অদৃশ্য চৌম্বকীয় শক্তি প্রবাহিত হচ্ছে, যার দ্বারা মানুষের মন বা অন্য কোনো বিষয় আকর্ষিত করা সম্ভব। সম্মোহনের একটি ধারণা বলা যেতে পারে এই ম্যাগনেটিজম। থিওসফি আত্মা, অতীন্দ্রিয় জগৎ, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের অন্তর্নিহিত সত্য, পুনর্জন্ম, এইসব বিষয়ে এক তত্ত্ব এবং দর্শন, একে বলা হয় থিওসফি। এবং এই নিয়ে একটি সোসাইটি গড়ে উঠেছিল, সেটি হচ্ছে থিওসফিস্ট সোসাইটি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিষয়ে ভীষণ উৎসাহ ছিল। জোড়াসাঁকোর বৌদ্ধিক পরিবেশে সমকালীন থিওসফি চর্চার প্রভাব ও মানুষের মনের রহস্যময় অভিজ্ঞতা, এইসব সম্পর্কে কৌতূহল বারবার তার সাহিত্যে প্রভাব ফেলেছে, যে কারণে তিনি এইসব বিষয়কে বাস্তব দেখাচ্ছেন না, বরং শিল্প রূপ দিচ্ছেন। এসব মানে এই পুরো বিষয়টা, এই যে প্রসঙ্গগুলি তুললাম, অর্থাৎ ম্যাগনেটিজম, থিওসফি এবং অলৌকিকতা, এই পুরো বিষয়টাকে তিনি এমন ভাবে আমাদের সামনে তুলে ধরছেন, যেটা দেখে আমাদের মনে হচ্ছে হয়তো এটা গা ছমছমে ভূতের গল্প হতেও পারে, কিন্তু শেষ অবধি তিনি যেন বাস্তবকে এইভাবে মেনে নিচ্ছেন না, বরং তার একটা অদ্ভুত রকমের শিল্পরূপ দিচ্ছেন। ক্ষুধিত পাষাণেও আমরা বুঝতে পারছি না নায়কের অভিজ্ঞতা সত্যি অতিপ্রাকৃত নাকি কল্পনা এবং সম্মোহনের ফল, ঠিক যেরকম আমরা মণিহারাতে পেয়েছিলাম। তবে এই গল্পটির যে বলার ধরন, যে শিল্প রীতি, যে গঠন প্রক্রিয়া, সেগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে ধীরে ধীরে আসবে। প্রথমে ক্ষুধিত পাষাণ গল্পের একটি সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনা বা গল্পের কি আছে বিষয়বস্তুটা একটু জেনে নিই। গল্পের সূচনায় আমরা দেখব গল্পের কথক ট্রেনে একজন অদ্ভুত স্বভাবের ভদ্রলোকের সঙ্গে পরিচিত হন, যিনি যুক্তিবাদী হলেও অতিপ্রাকৃত বিষয়ে তার আগ্রহ ছিল। শেক্সপিয়ারের দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও এই উদ্ধৃতিটি তিনি বলে বোঝান যে
পৃথিবীতে বিজ্ঞানের ব্যাখ্যার বাইরেও আরো অনেক রহস্য আছে। অর্থাৎ গল্পের যে গঠন, সেখানেও আমরা একটা অন্যরকম নতুনত্ব এই গল্পের ক্ষেত্রে দেখতে পাবো। তিনি প্রথমেই যেন এই পংক্তি দিয়ে বলে দিচ্ছেন যে আমরা আজকে যে গল্পটি বলতে চলেছি বা শুনতে চলেছি, সেটার মধ্যে কিছুটা হলেও অলৌকিকতা অবশ্যই রয়েছে, যা আমাদের বাস্তব জগতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এরপর তিনি, অর্থাৎ যিনি বলছেন ঘটনাটা, তিনি নিজের জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। কি না, তিনি দেখা যাচ্ছে হায়দ্রাবাদের নিজাম সরকারের চাকরিতে তুলার মহলের কর আদায়কারী হিসেবে যোগ দিয়েছিলেন। তাকে একটি বহু পুরনো জনশূন্য মুঘল প্রাসাদে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ তাকে রাতে ওই প্রাসাদে না থাকবার জন্য বারবার করে সতর্ক করেন। একদম যাকে বলা যেতে পারে ঠিকঠাক ভূতের গল্প, সেখানে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলি পাই। প্রাসাদের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। প্রথমে তিনি সতর্কতাকে উপেক্ষা করেন, যেগুলি সাধারণভাবে এই জাতীয় গল্পে ঘটে থাকে। ধীরে ধীরে প্রাসাদের এক অদৃশ্য আকর্ষণে তিনি আবিষ্ট হয়ে পড়েন। সন্ধ্যা নামলেই মনে হয় অতীতের এক রাজকীয় জগৎ যেন জেগে উঠছে। এক রহস্যময় অনুভূতির শুরু হয়। নদীর ধারে কারো পদশব্দ শুনতে পান, কিন্তু কাউকে দেখতে পান না। হাসি, নুপুরের ধ্বনি, নারীদের চলাফেরা, ঝর্ণার কলকল সবকিছু অনুভব করেন, কিন্তু দেখতে পান না। বাস্তবে কিছুই দেখা যায় না। তার মনে হয় প্রাসাদের বহু শতাব্দীর যে আগের জীবন, সেটা আবার ফিরে এসেছে। রাতে তিনি দেখতে পান রাজপ্রাসাদের নৃত্য, সঙ্গীত, সুগন্ধ, ঝাড়বাতি, ফোয়ারা সমস্ত কিছু জীবন্ত হয়ে উঠেছে। অদৃশ্য সুন্দরীরা তার চারপাশে বিচরণ করে। তিনি ক্রমশ বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সেই অতীত জগতের প্রতি আকৃষ্ট হতে থাকেন। এখানেই ইরানি এক রমণীর আবির্ভাব ঘটে। এক অপূর্ব সুন্দরী ইরানি যুবতী বারবার তার সম্মুখে আসে, কখনো ইশারায় তাকে অনুসরণ করতে বলে, কখনো আবার মিলিয়ে যায়। নায়কের মনে তার প্রতি গভীর আকর্ষণ এবং এক অদ্ভুত প্রেমের অনুভূতির জন্ম নেয়। জানতে পারা যায় যে স্বপ্নময় অবস্থায় নায়ক বুঝতে পারেন এই নারী একসময় দূরদেশ থেকে এসে রাজপ্রাসাদে বন্দী হয়েছিল। বিলাসবহুল জীবনের আড়ালে ছিল বন্দিত্ব, একাকিত্ব ও অসহায়তা। সে মুক্তি চায় এবং নায়কের কাছে যেন সাহায্যের আবেদন জানায়। করিম খাঁ বলেন, বহু মানুষের ভোগ, বাসনা, প্রেম, কান্নার অপূর্ণ আকাঙ্ক্ষা এই প্রাসাদের পাথরের মধ্যে জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। তাই প্রাসাদ যেন জীবন্ত হয়ে মানুষের মনকে গ্রাস করতে চায়। এই কারণেই এই গল্পের নামও কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন ক্ষুধিত পাষাণ। তবে গল্পের শেষটা একেবারেই অন্যরকম। আমরা এখানে একটা ভূতের গল্পের একটা সম্পূর্ণ গঠন দেখতে পাচ্ছি, যে একজন লোক সে ট্রেনে করে যেতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলছে। সে বলছে কি না, সে বলছে যে একসময় সে হায়দ্রাবাদের নিজামের প্যালেসে একটি জায়গায় চাকরি করত এবং সেখানে সে রাত হলেই অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র শুনতে পেত, দেখতে পেত না হয়তো, কিংবা কখনো দেখতে পেত। এবং তার যে সেই প্রাসাদের যিনি আর কি কেয়ারটেকার করিম খাঁ, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এগুলো কেন আমি শুনতে পাই, করিম খাঁ বলছে যে হ্যাঁ, এখানে অনেক কিছু ঘটে গিয়েছিল, অনেক হাহাকার এই প্রাসাদের বুকের পাথরের মধ্যে জমাবদ্ধ জমাট অবস্থায় রয়েছে এবং সেটাই যেন গ্রাস করতে চায় যে এখানে থাকতে চায় তাকে। এরকমই একজনকে করেছিল। কে না, আমরা এখানে আরো একটি অদ্ভুত চরিত্রের কথা পাচ্ছি। এই চরিত্রের নাম হলো মেহের আলী। সেই মেহের আলী হঠাৎ হঠাৎ রাত্রিবেলায় চিৎকার করে উঠে বলে, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হে, সব ঝুট হে। চারিদিকে তাকিয়ে তখনই এই যে ভদ্রলোক, তার ঘোর ভাঙে এবং জানা যাচ্ছে এই মেহের আলীও নাকি একসময় এই প্রাসাদের মধ্যে কিছুদিন থেকে সেই অতৃপ্ত থেকেছিল এবং সেই অতৃপ্ত বাসনা তাকে গ্রাস করেছিল। গ্রাস করার পর সে এই রকম উন্মাদ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আসে একজন ইরানি কৃতদাসীর পুরানো ইতিহাসের প্রসঙ্গ। এইভাবে গল্পটা ভালোই চলছিল। শেষে গিয়ে এক জায়গায় আমরা দেখতে পাবো গল্পটা যেন মোড় ঘোরালো। কি রকম না,
যখন আর কি এই ঘটনাটা বলতে যাবে, যে আমি জিজ্ঞাসা করিলাম আমার কি উদ্ধারের কোনো পথ নাই, সেই ভদ্রলোক বলছেন যিনি এদের গল্প বলেছিলেন। বৃদ্ধ করিম খাঁ কহিল, একটি মাত্র উপায় আছে, তাহা অত্যন্ত দুরূহ, তাহা তোমাকে বলিতেছি। কিন্তু তৎপূর্বে ওই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য এবং হৃদয় বিদারক ঘটনা সংসারে আর ঘটে নাই। এমন সময় কুলিরা আসিয়া খবর দিল গাড়ি আসিয়াছে। এত শীঘ্র? তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধিতে বাঁধিতে গাড়ি আসিয়া পড়িল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুপ্তথিত ইংরেজ জানলা হইতে মুখ বাড়াইয়া স্টেশনের নাম পড়িবার চেষ্টা করিতেছিল। আমাদের সহযাত্রী বন্ধুটি দেখিয়াই হ্যালো বলে চিৎকার করিয়া উঠিল এবং নিজের গাড়িতে তুলিয়া লইল। আমরা সেকেন্ড ক্লাসে উঠিলাম। বাবুটিকে খবর পাইলাম না এবং গল্পের শেষও শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল। গল্পটা আগাগোড়া বানানো। গল্পের শেষটা জানা হলো না এবং অদ্ভুতভাবে এর মধ্যে সমাপতন ঘটলো। তারা ওয়েটিং রুমে বসে গল্প শুনছিল এবং গাড়ি এসে যেতে একটা তাড়াহুড়োর মধ্যে সেই ভদ্রলোকটা উঠে তো গেল, ঠিক আছে, কিন্তু একটি অন্য ইংরেজ তাকে দেখে তাকে হ্যালো বলে নিজের গাড়িতে তুলে নিল। এইখানে একটা জায়গায় এসে ভূতের গল্পের গঠনকে ভাঙলেন রবীন্দ্রনাথ। এবং যিনি মানে রবীন্দ্রনাথই যদি কথক হন, ওই সহযাত্রীর সঙ্গে উনি ট্রাভেল করেন ওখানে, তাহলে তিনি বলছেন কি এই গল্পটা আগাগোড়া বানানো, শেষটা হলো না। এই লোকটা হয়তো জানতো যে এই সময় গাড়ি এসে পৌঁছবে এবং তাকে আর এই গল্প বানাতে হবে না। আরো একজন সেই সঙ্গী আরো একজন কোনো বোকা মানুষ, বোকা ইংরেজকে পেয়ে গেল গল্প শোনানোর জন্য, কিংবা আগে হয়তো তাকে এইরকম টাইপেরই কোনো গল্প শুনিয়েছিল যেটা শেষ হয়নি, সেই জন্য সে তাকে ডেকে নিল। এইখানে গল্পের একটা সমাপতন ঘটলো এবং ঘটনার সমাপতন ঘটলো এবং আমরা যাকে ভূতের গল্প বলে সাজিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছিলাম, শেষে গিয়ে সেটা হয়ে উঠলো না। সেই কারণে এটি একটি আগাগোড়া ভূতের গল্পের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে অবস্থান করে না। একেবারে অন্যরকম কোনো কিছু, অন্যরকম গল্প আমরা একে বলতেই পারি। আমরা বুঝতেই পারলাম গল্পটিতে ইতিহাস, রহস্য, কল্পনা, অতিপ্রাকৃত অনুভূতির অনন্য একটা শিল্পরূপের সমন্বয় ঘটেছে, কিন্তু ভূতের গল্প এটা হয়ে উঠতে পারেনি। তবে এবার একটা অন্য প্রসঙ্গে আসা যাক। অনেকে বলেন যে এটা হলো একটা প্রেমের গল্প। হতে পারে, এক ধরনের প্রেমের গল্প বটে, কারণ অনেক সমালোচকের মতে ক্ষুধিত পাষাণ মূলত এক করুণ প্রেমের গল্প, যদিও সেই প্রেম অলৌকিকতার আবরণে ঢাকা। গল্পের কেন্দ্রে রয়েছে এক রহস্যময়ী রমণী, যিনি বহু শতাব্দী আগে মুঘল প্রাসাদে বন্দী হয়ে জীবন কাটিয়েছিলেন। তার সৌন্দর্য, যৌবন ও ভালোবাসার আকাঙ্ক্ষা রাজপ্রাসাদের বিলাসের মধ্যে বন্দী থেকেই অপূর্ণ হয়ে থেকে যায়। প্রাসাদে বসবাস করতে এসে নায়ক ধীরে ধীরে ইরানি রমণীর আকর্ষণে আবিষ্ট হয়ে পড়েন। রমণী কখনো ইশারায়, কখনো দেখা দিয়ে তাকে অনুসরণ করান, কখনো তিনি আবির্ভূত হন, মুহূর্তেই মিলিয়ে যান। নায়কের মনে তার প্রতি এক গভীর প্রেম, সহানুভূতি ও মমতা জন্ম নেন। তিনি অনুভব করেন এই নারী কেবল প্রেম নয়, মুক্তিও চায়। গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রেম, যে প্রেমকে দেখানো হচ্ছে সেটা কোনো শারীরবৃত্তীয় নয়, এক আত্মার প্রেম। নায়ক কখনো ইরানি রমণীকে বাস্তবভাবে দেখতে তো পারেনি, স্পর্শ করতে পারেন না, কিন্তু তার প্রতি আকর্ষণ গভীর হয়। এই প্রেম সময়, মৃত্যু ও বাস্তবতার সীমা অতিক্রম করে এক চিরন্তন অনুভূতিতে রূপ নেয়। এবং আরো একটা সুন্দর জিনিস বলতে পারা যায় যে এটা একটা অতিপ্রাকৃত রসের গল্প, কারণ সেই নারীটি হয়তো দেখে বুঝতে পেরেছিল যে এই পুরুষটি তার কোনো ক্ষতি সাধন করবে না, বা তার মনের মধ্যে কোনো রকম সেইভাবে প্যাচ নেই যে কারণে তার কাছে সে মুক্তি চেয়েছিল। অপরদিকে আমরা দেখেছি যে আরো একটি চরিত্র মেহের আলী, সেই মেহের আলী কিন্তু ওই প্রাসাদের মধ্যে থেকে কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যায় এবং করিম খাঁর মতে এরকম ঘটনা ঘটেছে। একমাত্র এর ক্ষেত্রে এই বিষয়টা ঘটেনি। তাই একটি নারীর আত্মা যেন তার কাছে
মুক্তি চেয়েছিল এই গল্পের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে, এই গল্পে আমরা সেটা বুঝতে পারি। অতিপ্রাকৃত রসের গল্প আমরা বুঝতেই পারছি, এবং রবীন্দ্রনাথের ছোটবেলায় গল্পের সঙ্গে জড়িত। রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন তখন জীবন স্মৃতিতে একটি বিষয় সম্পর্কে আমাদের আলোকপাত তিনি করেন। তিনি তার মেজ দাদার সঙ্গে আহমেদাবাদের শাহীবাগের একটি বাড়িতে কিছুদিন থাকতেন। তিনি নিজে জীবন স্মৃতির এক জায়গায় বলছেন, দিনের বেলায় মেজ দাদা চলে যেতেন কাজে, বড় বড় ফাঁকা ঘর, হাহা করছে, সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হয় প্রথম আভাস তিনি দিয়েছিলেন এখানেই ক্ষুধিত পাষাণ গল্পের। তবে পরবর্তীকালে অনেকে বলেছেন আহমেদাবাদ নয়, দাক্ষিণাত্যের কোনো একটি বাড়িতেই, বাড়ির প্রেক্ষাপট নিয়েই এই মূল গল্পের যে মূল বিষয়টা সেটা গড়ে উঠেছিল। সেসব বিষয়ে আমরা যাব না। আমরা একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারছি, নবযৌবনের সময়কালে রবীন্দ্রনাথের মনে এই যে প্রাচীন বাড়ির একটি প্রভাব যে পড়েছিল সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ী ছিল, এবং অনেক বছর কেটে গেলেও সেই প্রভাব মুক্ত তিনি হতে পারেননি। ফলশ্রুতি হিসেবে জন্ম নিয়েছিল ক্ষুধিত পাষাণের মতো গল্প। তাই তার কম বয়সের একটা অদ্ভুত চেতনা এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ এই গল্পটা আমরা বলতে পারি। এই গল্পে বহু জায়গায় আমরা দেখতে পাবো সরাসরি ভাবে যেন সেই রানী রমণীকে, যিনি কথক, যিনি গল্পকার, তিনি দেখছেন না। খানিকটা আধো ঘুমে, আধো জাগরণে, নিদ্রা থেকে উঠে শিহরিত হয়ে এরম সময় তিনি দেখতে পাচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা পরিষ্কার বুঝতেই পারছি তিনি ঘুমের মধ্যে রয়েছেন। যখন একটা জায়গায় সেই আরবি খোঁজার তলোয়ার পড়ে ঝনঝন করে আওয়াজ হলো, সেই সময় মেহের আলীর গলা শোনা গেল। এই যে ঘুম এবং জাগরণের মধ্যবর্তী অবস্থার মধ্যে কিন্তু তিনি এই ঘটনার মধ্যে অবস্থান করেছেন। সেই যে বিষয়টা, সেই কারণেই হয়তো এমন এক অতিপ্রাকৃত রসের গল্প তিনি গড়ে তুলতে পেরেছিলেন। সেই নারীর কান্নার আওয়াজ বা একজন সেই সেনার তলোয়ার পড়ে যাওয়া, আশেপাশের অনেক কিছু প্রাকৃতিক আওয়াজ যাকে অতিপ্রাকৃতিক বলে মনে হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে একটা গা ছমছমে পরিবেশ রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন। এটা আমরা আরো পরিষ্কার ভাবে কি করে বুঝতে পারছি না, যখন সেই মেয়েটি কাঁদতে কাঁদতে বলে ওঠে যে আমাকে উদ্ধার করো, তখন তিনি বলেন, গল্পেই তিনি বলছেন যে আমি কে, আমি কেমন করিয়া উদ্ধার করিব, আমি এই ঘূর্ণায়মান বর্তমান স্বপ্ন প্রবাহের মধ্য হইতে কোন মধ্যমানা কামনা সুন্দরীকে তীরে আনিয়া তুলিব। এখানে স্বপ্ন প্রবাহ এই শব্দটা কিন্তু প্রয়োগ তিনি যথারীতি করছেন। শুধু তাই নয়, বারবার ঘুম, স্বপ্ন, নিদ্রা, জেগে ওঠা, জেগে উঠে শিহরিত হওয়ায় প্রত্যেকটা বিষয় লক্ষণ আমরা বুঝতে পারি। আর এই গল্পের শেষটাতে তিনি নিজেই তো বলে দিয়েছেন যে কিভাবে গল্পটি আসল বা নকল তার কোনো রকম উপসংহার নেই। ক্লাসিক্যাল ভূতের গল্পের মতো সমস্ত রকম লক্ষণ থাকলেও এবং শেষে বৃদ্ধ করিম খাঁ ভূতের গল্পের মতো অভিশপ্ত ইতিহাসের কথা বললেও আসল ইতিহাস কি তা কিন্তু রবীন্দ্রনাথও বলছেন না, আমরা কথকের মুখ থেকেও জানতে পাচ্ছি না, রবীন্দ্রনাথও বলছেন না। এবং গল্পের শেষটার কথা তো আমি বললামই, এখানে খানিকটা হলেও পরিষ্কার হয়ে যায় যে লোকটির সঙ্গে তাদের আলাপ হয়েছিল সেই লোকটি এক কথায় একজন গল্পবাজ, আড্ডাবাজ হয়তো লোক, সে বিভিন্ন ট্রেনের বিভিন্ন জায়গায় লোক ধরে বেড়ায় এবং গল্প শুনিয়ে বেড়ায়, তাই লোক তাকে মোটামুটি ভাবে হয়তো চেনে। সে যাই হোক, কোন রকম ইতিহাস, কোন রকম সম্পূর্ণ ঘটনা আমরা ছোট গল্পে জানতে চাইবো না, কারণ ছোট গল্প হলো এমন একটি বিষয় যা জীবনের মধ্যবর্তী কোনো একটি অংশ থেকে খানিকটা ঘটনা তুলে নিয়ে এনে আমাদের সামনে পরিবেশন করে। সেই বৈশিষ্ট্যটাই ক্ষুধিত পাষাণে রক্ষিত হয়েছে। আর এটি অতিপ্রাকৃতিক গল্প হতে চাক, বাস্তব গল্প হতে চাক, একটি সার্থক গল্প হিসেবেই আমাদের সঙ্গে থেকে গিয়েছে। তাই এটি ক্ষুধিত পাষাণ অতিপ্রাকৃত রসের গল্প হয়েও যেন অতিপ্রাকৃত বা সরাসরি ভূতের গল্প হয়ে উঠতে পারেনি, রবীন্দ্রনাথের শিল্পরূপের এক অনন্য সত্তা হিসেবে থেকে গিয়েছে আমাদের মনে। আশা করি স্বল্প পরিসরে এই গল্পের খানিক আলোচনা আমি করতে পারলাম। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অন্য কিছু বিষয়ে আলোচনা থাকলে সেটাও আমাকে জানাতে পারেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।